ইউরো শব্দটা শুনলেই আমাদের কি মনে হয়? হয়তো ইউরোপের কিছু দেশের টাকা, কিন্তু ব্যাপারটা মোটেও এত সহজ না। ইউরো শুধু একটা মুদ্রা নয়, এটা একটা বিপ্লবী ধারণা যা বিশ্বকে নতুন করে ভাবতে শিখিয়েছে। এটা কেবল ১৯টা দেশের টাকা নয়, বরং এটা একটা গ্লোবাল হেভিওয়েট যা সরাসরি মার্কিন ডলারের রাজত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি কিভাবে এই মুদ্রাটা পুরো দুনিয়াকে নাড়িয়ে দিচ্ছে। শুরুতেই বুঝতে হবে, ইউরোর জন্মটা কোনো সাধারণ ঘটনা ছিল না। এই কথাটা কিন্তু কোনো সাধারণ কথা না, মানব ইতিহাসের সবচেয়ে সাহসী আর্থিক আধিপত্যের পরীক্ষা। মানে, এটা শুধু কয়েকটা দেশকে এক করার জন্য বানানো হয়নি, এর জন্মই হয়েছিল বিশ্বমঞ্চে একজন বড় খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। আর এই খেলার মাঠে প্রতিপক্ষটা কে? আর কেউ না, স্বয়ং মার্কিন ডলার। ভাবুন একবার, একদিকে আছে বিশ্ব অর্থনীতির বহুদিনের রাজা ডলার, আর অন্যদিকে তাকে চ্যালেঞ্জ জানাতে মাঠে নেমেছে ইউরো। আমাদের আজকের পুরো আলোচনাটাই কিন্তু এই দুই হেভিওয়েটের লড়াই আর তার বিশ্বজোড়া প্রভাব নিয়ে। তো প্রশ্ন হল, ইউরো কিভাবে এত বড় একটা মহাদেশীয় সুপার পাওয়ার হয়ে উঠল? এর পেছনের আসল উদ্দেশ্যটা কী ছিল? ব্যাপারটা খুব সহজ। ইউরো এসে একটা বিভক্ত ইউরোপকে এক সুতোয় গেঁথে ফেলল, একটা ইন্টিগ্রেটেড এক্সচেঞ্জ নেটওয়ার্ক বা সমন্বিত বিনিময় ব্যবস্থা তৈরি করল। এর মানে কি? মানে হলো, আগে যেমন এক দেশ থেকে আরেক দেশে গেলেই মুদ্রা বদলানোর একটা বিরাট ঝামেলা ছিল, সেই ঝঞ্ঝাটটা শেষ। ব্যবসা বাণিজ্য হয়ে গেল অনেক সহজ। আর শুরু থেকেই কিন্তু এর লক্ষ্যটা অনেক বড় ছিল, শুধু ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকা না। আচ্ছা, এবার আসা যাক ইউরোর প্রথম বড় গ্লোবাল রোলে। কিভাবে এটা সারা বিশ্বের দেশগুলোর জন্য একটা, বলা যেতে পারে, একটা গ্লোবাল সেফটি ডিপোজিট বক্স বা ভরসার জায়গা হয়ে উঠল। তার আগে চলুন রিজার্ভ কারেন্সি জিনিসটা কি সেটা একটু বুঝে নিই। সহজ ভাষায় এটা হলো এমন একটা বিদেশি মুদ্রা যেটা বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো তাদের রিজার্ভের অংশ হিসেবে অনেক পরিমাণে জমা রাখে। কেন রাখে? নিজেদের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে, বিপদের সময়ের জন্য একটা সুরক্ষা কবচ হিসেবে। কিন্তু প্রশ্ন হলো, সেন্ট্রাল ব্যাঙ্কগুলো ডলার থাকতে ইউরোর ওপর কেন এত ভরসা করছে? এর কয়েকটা কারণ আছে। প্রথমত, এর পেছনে আছে গোটা ইউরোজোনের সম্মিলিত অর্থনৈতিক শক্তি। এটা কোনো ছোটখাটো ব্যাপার না। দ্বিতীয়ত, এটা চালাচ্ছে একটা স্বাধীন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক, যার ফলে বিশ্বজুড়ে এটাকে একটা নির্ভরযোগ্যতার গ্যারেন্টি হিসাবে দেখা হয়। আর হ্যাঁ, আরেকটা বড় সুবিধা হলো, দেশগুলো তাদের ইউরো রিজার্ভের ওপর সুদও পায়। এই চার্টটার দিকে একটু তাকানো যাক। দেখুন, গ্লোবাল রিজার্ভের প্রায় 60% এখনও ডলারের দখলে। এটা ঠিক। কিন্তু তারপরে দেখুন, প্রায় 20% নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইউরো। মানে, ডলারের পর ইউরোই কিন্তু এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজার্ভ কারেন্সি। নিজের জায়গাটা বেশ পাকা করে নিয়েছে। রিজার্ভ কারেন্সি হিসেবে তো ইউরোর গুরুত্ব বুঝলাম, কিন্তু এর আরেকটা বড় ভূমিকা আছে। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য আর ফিনান্সের জগতে এটা অনেকটা বিশ্ব অর্থনীতির পাইপলাইন আর ভালভের মতো কাজ করে। চলুন দেখি কিভাবে। আন্তর্জাতিক বাণিজ্যের ভাষা হিসাবে ভাবা যেতে পারে ইউরোকে। এটা একটা স্ট্যান্ডার্ড ইউনিট অফ অ্যাকাউন্ট হিসাবে কাজ করে, মানে একটা কমন হিসাবের একক। এর ফলে কি হয়, বিশেষ করে ইউরোপ, আফ্রিকা আর এশিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্যে যে নানা রকম মুদ্রার কারণে জটিলতা তৈরি হতো, সেটা অনেক কমে যায়। একটা স্থিতিশীলতা আসে, যেটা আজকের গ্লোবালাইজেশনের জন্য খুবই জরুরি। কখনো কি ভেবেছেন এক দেশ থেকে আরেক দেশে ইউরোতে পেমেন্ট কিভাবে হয়? পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ মজার। পর্দার আড়ালে কি ঘটে চলুন একটু দেখি। প্রথমে ইউরোতে একটা ট্রেড কন্ট্রাক্ট হয়, তারপর পেমেন্টের জন্য সুইফট সিস্টেমের মাধ্যমে একটা মেসেজ যায়। এরপর হয় আসল কাজটা, নোস্ট্রো আর ভোস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা সেটেল হয়। এই কঠিন নামগুলো শুনে ঘাবড়ানোর কিছু নেই। সহজ করে বললে, এগুলো হলো দুটো আলাদা দেশের ব্যাংকের মধ্যে থাকা স্পেশাল অ্যাকাউন্ট, যাই আন্তর্জাতিক লেনদেনকে সম্ভব করে তোলে। আর এই পুরো অদৃশ্য সিস্টেমটাই কিন্তু গ্লোবাল ফাইন্যান্সকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এখন আমরা এমন একটা দিকে নজর দেব যেটা বেশ জটিল: উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর ইউরোর প্রভাব। একদিকে এটা যেমন তাদের জন্য একটা অ্যাঙ্কার বা নোঙরের মতো কাজ করে, তেমনি অন্যদিকে এটা একটা দুই-ধারী তলোয়ারও বটে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? ইউরো কি আসলে স্থিতিশীলতা আনার একটা উপায়, নাকি এটা নতুন করে ঝুঁকির জন্ম দিচ্ছে? চলুন দুটো দিকে একটু ভালো করে দেখা যাক। দেখুন, একদিকে সুবিধাটা বেশ পরিষ্কার। কোনো উন্নয়নশীল দেশ যখন তাদের মুদ্রাকে ইউরোর সাথে জুড়ে দেয়, তখন তাদের অর্থনীতিতে একটা স্থিতিশীলতা আসে, তারা গ্লোবাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়। কিন্তু এর উল্টোপিঠও আছে। ঝুঁকিটা হলো, ইউরোজোনে যদি কোনো অর্থনৈতিক ঝড় ওঠে, তার ধাক্কাটা কিন্তু সরাসরি এই দেশগুলোর উপর এসে পড়ে। একটা অর্থনৈতিক নির্ভরশীলতা তৈরি হয়, যা তাদের বেশ দুর্বল করে ফেলে।
আচ্ছা, এতক্ষণ তো আমরা অর্থনীতির কথা বললাম। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভূরাজনৈতিক দিকটায়। আর সেটা হলো ডলারের রাজত্বকে চ্যালেঞ্জ করা। বিশ্বজুড়ে যে একটা ডলারাইজেশনের ঢেউ উঠেছে, মানে ডলারের ওপর থেকে নির্ভরতা কমানোর চেষ্টা, সেখানে ইউরোর ভূমিকাটা কি? এই টাইমলাইনটা দেখলে ক্ষমতার পালাবদলের গল্পটা খুব পরিষ্কার হয়ে যায়। দেখুন, ১৯৭১-এ যখন গোল্ড স্ট্যান্ডার্ড শেষ হল, ডলার একছত্র রাজা হয়ে বসল। তারপর লম্বা সময় পর ২০০২ সালে মাঠে নামল ইউরো, ডলারের সামনে প্রথম কোনো সত্যিকারের বিকল্প। আর এখনকার পরিস্থিতি, ব্রিক্সের মতো দেশগুলো কিন্তু ডলারকে পাশ কাটিয়ে ইউরো সহ অন্যান্য মুদ্রায় ব্যবসা করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু কেন দেশগুলো ডলারের বিকল্প খুঁজছে? এর পেছনে কয়েকটা বড় কৌশলগত কারণ আছে। প্রথমত, তারা ডলার নিয়ন্ত্রিত ব্যাংকিং সিস্টেমের বাইরে যেতে চায়। দ্বিতীয়ত, আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষমতাকে কমাতে চায়। আর সবশেষে, তারা এমন একটা বিশ্ব চায় যেখানে ক্ষমতার কেন্দ্র শুধু একটা থাকবে না, বরং একটা মাল্টিপোলার বা বহুকেন্দ্রিক আর্থিক ব্যবস্থা তৈরি হবে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? এই কথাটা খুব সত্যি যে টাকা শুধু লেনদেনের মাধ্যম না, এটা ভূ-রাজনৈতিক ক্ষমতার একটা বিরাট হাতিয়ার। আর বিশ্বমঞ্চে ইউরোর এই লড়াইটা আমাদের বারবার ঠিক এই কথাটাই মনে করিয়ে দেয়। তো সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, আগামীর দুনিয়ায় টাকার ভবিষ্যৎটা কেমন হবে? এটা কি কোনো একটা মুদ্রার একক আধিপত্যের অধীনে থাকবে, নাকি আমরা অনেকগুলো মুদ্রার একটা গ্লোবাল কোরাস বা ঐকতান শুনতে পাব? ইউরোর উত্থান কিন্তু এই প্রশ্নটাকেই এখন আমাদের সবার সামনে এনে দাঁড় করিয়েছে।